এই ছেলে, তুমি আমাকে কিস করলা কেন? আপনি দেখতে অনেক কিউট, তাই আপনাকে কিস করলাম। কিছু মনে করবেন না। এই ছেলে, তোমার সাহস তো কম না। তুমি আমাকে কিস করছো, আবার বলতেছো জানো আমি কিছু মনে না করি। ভারী বেয়াদব ছেলে তো তুমি। এই বলে জান্নাত রাগী চোখে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান জান্নাতের রাগী চোখ দেখে থতমত খেয়ে গেল। তারপর বলতে লাগলো, দেখেন আপু, আপনি এভাবে আমার দিকে তাকাবেন না, আমার খুব ভয় করে। তুমি ভয় পাও না বুঝি? আমি তো এইটুকু সময় বুঝে গেছি তুমি ভয় পাও না কাউকে। তুমি যদি ভয় পেতে তাহলে এই কাজটা করতে পারতে না আমার সাথে। আমি তোমার বড় আপুর মতো, বড় বোনের বয়সী। তুমি এই কাজটা করলে কেন আমার সাথে? পিচ্ছি একটা ছেলে। আমি তো এখানে এসেছিলাম আমার বড় আপু বাসায় যাবে এর জন্য। আমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম, আপনার মতো সুন্দরী মেয়েকে দেখে পেছন থেকে একটা না হয় কিসই করেছি। তাতে এত রাগ করার কি আছে? আমিও কি কম সুন্দর দেখতে নাকি? এমন করছেন কেন আমার সাথে? তোমার মতো ছেলের সাথে কথা বলে আমি আমার মাথা খারাপ করতে চাই না। তুমি যাও তো এখান থেকে। এই বলে জান্নাত আরিয়ানের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আরিয়ান মুচকি হাসলো আর মনে মনে বলল, মেয়েটা তো দেখতে অনেক সুন্দরী, মেয়েটাকে পটাতে হবে। যে করেই হোক মেয়েটাকে পটাতে হবে, কিন্তু মেয়েটার পরিচয় কিভাবে জানবো সেটাই বুঝতে পারছি না। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। হঠাৎ করে তার বড় বোন আরিয়ানের সামনে এসে ওর মাথায় টোকা দিয়ে বলতে লাগলো, কি রে, তুই কখন এসেছিস? তোর কখন আসার কথা ছিল? সরি আপু, আসলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে, উঠতে পারিনি, তাই লেট হবে। তাই বলে 1 ঘন্টা লেট করবি? 1 ঘন্টা ধরে এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা মানে তুমি একা আসনি আপু, তোমার সাথে আর কে এসেছে? ও, তোকে তো বলাই হয়নি। আসলে আমার এক বান্ধবী এসেছে। ও এখন থেকে আমাদের বাসাতে থেকেই পড়াশোনা করবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি একা কেন? উনি কোথায়? চলো চলো, অনেক লেট হয়ে গেছে। আম্মু তোমার জন্য মজার মজার অনেক খাবার রান্না করেছে, আমি তো খেতেই পারি নাই, আমাকে না খাইয়ে পাঠিয়ে দিয়েছে তোমাকে নিয়ে যেতে। হ্যাঁ, খেয়ে খেয়ে খালি ভুঁড়ি বাড়াবি। আর কিছু না তো পারিস? আর কিছু না তো পারিস না, খালি খাবি আর ঘুমাবি। আর তো তোর কোনো কাজ নেই। আপু তুমি আমাকে এই কথা বলতে পারলে তো? আমি না তোমার একমাত্র ছোট ভাই হয়ে আমাকে তুমি খাওয়ার খোটা দিলে? আমি মোটা? আচ্ছা, আরিয়ানের এমন কথা শুনে রিমি হাসতে লাগলো। তারপর রিমি হাসি থামিয়ে বলল, হইছে হইছে, আর এত কথা বলতে হবে না। আমার লাগেজটা নিয়ে তুই গাড়িতে যা। আমি দেখি আমার বান্ধবীকে ডেকে নিয়ে আসি। ও কোথায় গেল আল্লাহ জানে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, কিন্তু আমার কিন্তু ক্ষুধা লাগছে, আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব। এই বলে আরিয়ান লাগেজটা নিয়ে চলে গেল গাড়ির দিকে। আর এদিকে রিমি জান্নাতকে খুঁজতে লাগলো। একটু সামনে যেতেই রিমি দেখতে পেল জান্নাত তার লাগেজ নিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। রিমি জান্নাতের কাছে গিয়ে ওকে বলতে লাগলো, দোস্ত, তুই তো মনে হচ্ছে খুব রেগে আছিস। কিছু হয়েছে নাকি রে? জান্নাত রিমির দিকে তাকিয়ে বলে উঠল, আর বলিস না রিমি, একখানা অসভ্য ছেলে সামনে এসে কিস করে দিয়ে গেল। কি রকম বেয়াদব রে! জান্নাতের মুখে এমন কথা শুনে রিমি তো অবাক হয়ে গেল। মিটি মিটি হাসতে লাগলো। হাসি চেপে রেখে বলল, কি? কে করলো? কই দেখাতো, কই দেখাতো। এমন সাহস ওর! জানি না, তোকে চিনে না। তুই তো আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে রাগী মেয়ে। রিমির কথা শুনে জান্নাত রাগী ভাব নিয়ে বলে উঠল, আমি ওরে এক চড় দেই নাই, এই জন্য ওর ভাগ্য ভালো। ভাবলাম যে আজকে তোর বাসায় যাব, প্রথম দিনই ঝামেলা করতে চাইনি, কিন্তু যদি একবার সামনে আসে না, ও খতম। রিমি এবার চিন্তিত গলায় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এখন এসব নিয়ে মাথা গরম করিস না। চল বাড়িতে যাই, আম্মু তোকে দেখার জন্য অপেক্ষা করছে। আর আমার ছোট ভাইও গাড়িতে অপেক্ষা করছে। চল। তবে বললাম রিমি, যদি আবারও ও আমার সামনে আসে, আমি কিন্তু ছাড়বো না ওই ছেলেকে। রিমি আর জান্নাত ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসে জান্নাত ব্যস্ত ফোন নিয়ে, তখন একটু রাগী গোমরা মুখ করে আছে। আরিয়ান তখন সামনের সিটে বসে ব্যস্ত। জান্নাতকে এক ঝলক দেখে পুরোপুরি চমকে উঠল।
তারপরে আরিয়ান মনে মনে বলল, এইটা তো সেই মেয়েটা, আপুর বান্ধবী। মানে ওই রাগী সুন্দরীটাই আমার আপুর বান্ধবী। মরেছি, এখন কি করব? আরিয়ান মনে মনে এসব ভাবছে। রিমি গাড়িতে উঠে বসে বলল, চলো, সবাই রেডি তো? আরিয়ান, তুই ড্রাইভারকে বল গাড়ি চালাতে। আরিয়ান রিমির কণ্ঠস্বর শুনে ভাবনার জগৎ থেকে বের হয়ে এসে ঘাবড়ে তার বোনকে উত্তর দিল। হ্যাঁ আপু, হ্যাঁ বলছি। চোখ কান খোলা রেখে জান্নাতের দিকে তাকাচ্ছে বারবার আরিয়ান। হঠাৎ করে জান্নাত ফোন থেকে মুখ উঠিয়ে সামনের গ্লাসে আরিয়ানের মুখ দেখতে পেয়ে বলে উঠল, এই ছেলে, তুমি এখানে কি করছো? আমার পেছন পেছন তুমি এ পর্যন্ত চলে এসেছো? না মানে চিনতে পারিনি আগে। আপুর বান্ধবী যে আপনি, বুঝতেই পারিনি। খুব ভালো লাগলো আপনাকে দেখে। আরিয়ানের মুখে এমন কথা শুনে জান্নাত তো অবাক হয়ে গেল। অবাক হয়ে জান্নাত বলল, মানে তুমি সব কি বলছো? কে তোমার আপু? আর তুমি গাড়িতে কি করছো? জান্নাতের কথার উত্তরে আরিয়ান কিছু বলতে যাবে, তার আগে রিমি বলে উঠল, কি রে, তুই ওকে চিনিস নাকি? চিনি। রিমি, তোর এই ভাইটা খুবই স্মার্ট। বাস স্ট্যান্ডে আমার সাথে যেটা করেছে সেটা বলবো না, এখন বাড়ি গিয়ে বলবো। আরিয়ান, তুই আবার কি করলি রে? কিছু না আপু, মজা করছিলাম একটু। গাড়ির ভেতরে পরিবেশটা ধীরে ধীরে টান টান হয়ে উঠল। রিমি কিছুটা বিব্রত, জান্নাত পুরো রেগে আছে। আর আরিয়ান, সে এখনো ভাবে কিভাবে জান্নাতকে তার মিষ্টি মিষ্টি কথাই পটানো যায়, কারণ এই রাগী মেয়েটাই যে তার ভবিষ্যতের রোমান্টিক বউ। এই ভাবনাতেই সে মুগ্ধ হয়ে গেছে। প্রায় 30 মিনিট পর আরিয়ানরা চলে আসলো তাদের বাসায়। আরিয়ানরা বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে লাগেজগুলো নিয়ে কলিং বেল দিতেই ও রামু এসে দরজা খুলে দিল। তারপর বলতে লাগলো, কিরে আরিয়ান, কখন গেছিস রিমিদের আনতে? এতক্ষণ লাগে আনতে বুঝি? এই তো চলে এসেছি। আর রিমিদের আনতে গিয়েছিলাম। মানে তুমি জানতে আপুর বান্ধবী আসবে ওর সাথে, তাহলে তুমি আমাকে বলনি কেন? তোকে কেন বলতে যাব? তোকে বলে আমার কোনো লাভ আছে? আমার মেয়ে দুইটা কোথায়? শর্ত, ওদের ভেতরে আসতে দে। এটা বলতেই আরিয়ান দরজা থেকে ভিতরে ঢুকে আসলো। আর রিমি গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছো আম্মু তুমি? আমি তোমাকে অনেক মিস করেছি জানো। এই তো তোরা এখন চলে এসেছিস, এখন থেকে আমি ভালো থাকবো। আয় তাড়াতাড়ি ভিতরে। আর জান্নাত মামুনি, তুমি ভালো আছো তো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জান্নাত আর রিমি চলে গেল। আরিয়ান তখনও একাই দাঁড়িয়ে, তার চোখে এখনো জান্নাতের মুখের দিকেই। মুখ গোমরা করে উঠে যাওয়া সেই মেয়েটাই এখন তাদের বাসায় থাকবে। আর সেটা ভেবেই তার মুখে যেন অজান্তেই একটা দুষ্টু হাসি খেলে যাচ্ছে। আরিয়ান মনে মনে ভাবলো, এই মেয়েটা তো পুরাই ঝাল, কিন্তু রাগে যতই আগুন হোক না কেন, ওকে আমি একদিন না একদিন আমার রোমান্টিক কৌশলগুলো কাজে লাগিয়ে ওর মন জয় করবই। এই তো মামুনি আসি, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা দুজন যাও রিমির রুমে, গিয়ে দুজন ফ্রেশ হয়ে নিচে এসো। তোমাদের জন্য অনেক রান্না করেছি। আপনি এত কষ্ট করেছেন, ধন্যবাদ আন্টি। সবাই টেবিলে বসলো। রিমির পাশে জান্নাত আর জান্নাতের বিপরীতে আরিয়ান। খেতে খেতে জান্নাত চুপচাপ চোখ তুলে কাউকে দেখছে না। আর আরিয়ান, সে নিজের খাবার না খেয়ে চেয়ে আছে জান্নাতের মুখের দিকেই। জান্নাত, খাবার কেমন লাগছে? খুবই সুস্বাদু আন্টি, দারুণ রাঁধেন। আরিয়ান হঠাৎ করে বলল, সবসময় এমন সুস্বাদু রান্না করে? আপনি রোজ খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবেন। জান্নাত আরিয়ানের দিকে রাগে চোখে তাকিয়ে বলল। তুমি আর চুপ করে খেতে পারো না? আরিয়ান হালকা হেসে বলল, পারতাম, কিন্তু আপনি যখন সামনে থাকেন তখন কিছুই স্বাভাবিকভাবে হয় না। এ কথায় রিমির চোখ বের হয়ে আসার মতো অবস্থা। নিজের ভাইয়ের এমন সাহসী ডায়লগে সে হেসে ফেল। আরিয়ান, বেশি স্মার্ট হবার দরকার নেই। আরে আমি তো শুধু সত্যি কথা বলছি আপু। জান্নাত তার কথা বলল না। খাওয়া শেষ করে চুপচাপ উঠে গেল। রিমি এর পেছন পেছন রুমে চলে গেল। আর রিমি চলে যেতেই আরিয়ান জান্নাতের প্লেটের দিকে তাকিয়ে হাসি দিল। আরিয়ান মনে মনে ভাবল, বাহ, রাগী হলেও খুব ম্যানার মেয়ে, প্লেট গুছিয়ে রেখে গেছে। রাগটা যদি একটু কমতো তাহলে একদম পারফেক্ট। তোর ভাই কি সবসময় এমন? মানে
ঠিক বুঝলাম না। মানে এমন বিরক্তিকর আর অদ্ভুত রকমের রোমান্টিক ডায়লগ বাজ। রিমি হাসতে হাসতে বলল, না রে, আসলে তোর সামনে এমন করছে। তুই তো জানিস ও ছোটবেলা থেকে একটু বেশি ড্রামাটিক। তুই না থাকলে ওর গালে চর বসিয়ে দিতাম আজ। সাবধান রে, তুই যতই রাগ করিস ও কিন্তু তোর পেছনে পড়েই থাকবে। দেখিস তুই আবার আমার ভাইয়ের প্রেমে পড়ে যাস না। আমি কারো প্রেমে পড়বো? তাও আবার ওই ছেলেটার? আগে সূর্য পশ্চিম দিকে উঠুক। তবে কে জানে, সূর্য হয়তো একদিন ঠিকই পশ্চিম থেকে উঠবে, আর সেই দিন থেকে শুরু হবে এক নতুন গল্প, রাগ থেকে ভালোবাসার পথে। পরের দিন সকাল, পুরো বাসায় এক প্রশান্তিময় পরিবেশ, কিন্তু আরিয়ান ঘুম থেকে উঠেই ঝাড়খণ্ড লাগিয়ে দিল। চুল এলোমেলো, মুখে হাসি আর মনে একটাই চিন্তা। আজকে জান্নাত আপুকে কলেজে নামাতে গেলে কেমন হয়? রোজ যদি ওকে ড্রপ করি, একদিন না একদিন তো একটা রোমান্টিক স্মাইল দিবেই। আহা। আরিয়ান টেবিলে এসে দেখে রিমি আর জান্নাত দুজনে ব্রেকফাস্ট করছে। রিমি হেসে বলে, এই যে আমাদের রাজপুত্র উঠেছেন। এখন আসলে সকালে সূর্য উঠেছে। আরিয়ান হেসে উত্তর দিল। আপু, আজকে আমি জান্নাত আপুকে কলেজে ড্রপ করে দেই। জান্নাত চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, না, তোমার দরকার নাই, আমি নিজে চলে যেতে পারি। আরে, এটা তো আমার সুবিধা। আমি তো কলেজে যাবই, আপনি পাশে থাকলে রাস্তাও সুন্দর লাগবে। জান্নাত রিমির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। তোমার ভাইটা কি কোনো নাটকের হিরো নাকি? তোর রিমি হাসি চাপতে চাপতে বলল, সে আমার ভাই তোদের ডিপার্টমেন্টে গেলে পুরো নাটকের চিত্রনাট্য বদলে ফেলবে। শেষমেশ আরিয়ানের জিদে জান্নাত রাজি হলো। তবে গাড়িতে বসে পুরো পথ জুড়ে সে ফোনে ব্যস্ত রইল। আরিয়ান হাল ছাড়ার পাত্র না। আপনি কি সবসময়ই এভাবে রাগ করে থাকেন? জান্নাত ঠান্ডা গলে বলল, এই না, শুধু অতি স্মার্ট ছেলেদের সামনে থাকলে। তাহলে তো আপনার রাগ সবসময় থাকবে। মানে কি বলতে চাও তুমি? কারণ আমি সবসময় আপনার সামনে থাকতে চাই। ডায়লগ শুনে জান্নাত এবার আর রাগ করতে পারল না। মুখ ঘুরিয়ে বাইরে তাকালো, ঠোঁটের কোণে একটুখানি মুচকি হাসি লুকিয়ে রাখতে পারল না। কলেজে পৌঁছানোর পরই জান্নাত বাইক থেকে নেমে পড়ল। তোমাকে ধন্যবাদ, যদিও দরকার ছিল না। আপনার ধন্যবাদ আমার আজকের দিনের বোনাস, কাল আবার নামিয়ে দিব। তুমি না থাক, তার দরকার নেই। তুমি তোমার ক্লাসে যাও, আমিও আমার ক্লাসে যাই। জান্নাত চলে যাওয়ার পর আরিয়ান বাইক পার করে কলেজের ভিতর চলে আসলো। তারপর নিজের গালে হাত দিয়ে বলল, মেয়েটা আজকে রাগ কম করেছে, কালকে যদি একটুখানি হাসে তাহলে তো মনে হয় প্রেমে পড়েই যাবে। জান্নাত কলেজে ঢুকতেই কিছু বান্ধবী ঘিরে ধরল। দোস্ত, আজ তোকে কে ড্রপ করলো? ও মাই গড, ও তো হ্যান্ডসাম ছিল। তোর বয়ফ্রেন্ড? জান্নাত রাগী চোখে ওদের দিকে তাকিয়ে বলে উঠল, তোরা চুপ করবি? ও আমার বান্ধবীর ভাই, বেশি ভাবনা করার কিছু নাই। কিন্তু ওর বন্ধুরা যতই কথা বলে, জান্নাতের মন কিন্তু একবার হলো সেই দুষ্ট হাসিটা মনে পড়ে গেল। আর মনে মনে বলল, ছেলেটা এত হাসাহাসি করে কথা বলে কেন? হ্যাঁ, একটু হ্যান্ডসাম ঠিকই, কিন্তু আমি কেন এসব ভাবছি? এদিকে আরিয়ান ঠিক করে ফেলেছে প্রতিদিন একটু একটু করে জান্নাতের রাগ ভাঙবে, আর একদিন ঠিকই বলবে। আপু, তোমার সিনিয়র বান্ধবীকে আমি শুধু পছন্দই করি না, আমি তাকে জীবন সঙ্গী হিসেবেও ভাবি। আরিয়ান ক্লাস শেষ করে কলেজের মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কারণ আজকে তার আপু আসেনি কলেজে। জান্নাতের ক্লাস শেষ হলে আরিয়ান তাকে সাথে করে বাড়ি নিয়ে যাবে, তাই এখনো সে বাড়ি যায়নি। বন্ধুদের সাথে বসে বসে কথা বলছিল। হঠাৎ করে আরিয়ানের এক বন্ধু বলে উঠল, কি রে আরিয়ান, তুই আজকে একটা মেয়েকে সাথে করে কলেজে আসলি? মেয়েটাকে দেখতে তো খুব সুন্দরী। তোর কি গার্লফ্রেন্ড? আমাদের তো বললি না। রে, এখন আমার গার্লফ্রেন্ড হয়নি, তোরা যা ভাবছিস তা না, কিন্তু কিছুদিন পরে হবে, দেখিস। আরিয়ানের কথাই রাজীব উত্তর দিতে যাবে, তার আগে সিয়াম বলে উঠল, মানে তোর কথা ঠিক বুঝলাম না, ভালো করে বুঝিয়ে বলতো আমাদের। মানে যার সাথে আমাকে দেখেছিস সেই মেয়েটা হচ্ছে আমার বড় বোনের বান্ধবী, মানে আমাদের এই কলেজেই পড়ে, সিনিয়র, ভর্তি হয়েছে নতুন, আজকে প্রথম কলেজে এসেছে। তার জন্য হয়তো চিনতে পারিসনি,
জান্নাতকে প্রথম দেখে আমার ভালো লেগে গিয়েছিল। জানিস আমি কি করেছিলাম? আমি প্রথম দেখাতেই কিস করেছিলাম, কিন্তু আমি চিনতাম না ওকে। পরে জানতে পারি জান্নাত আমার আপুর বান্ধবী, আমাদের বাসায় থাকে। এজন্য আমি সাথে করে নিয়ে এসেছি। আজকে আপুর শরীরটা ভালো না, এজন্য আসতে পারিনি। এই সুযোগটা আমিও কাজে লাগিয়ে ফেললাম। ছাড়বো কেন? আমি ছাড়ছি না ওকে, আমি আমার বউ বানিয়ে ছাড়বো, দেখিনিস? আরিয়ান, তুই কি ফুল পাগল হয়ে গেছিস? একটা সিনিয়র মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবো তো কি হয়েছে? 2 বছরের সিনিয়র, কিছু হয় না। একটা কথা জানিস, সিনিয়র মেয়েদের বিয়ে করলে বেশি ভালোবাসা পাওয়া যায়। তুই একটা সিনিয়র মেয়ে বিয়ে কর, দেখিস তোকে বেশি বেশি আদর করবে। তুই তো চিকন, আদর করে করে তোকে মোটা বানিয়ে দিবে। আমাদের কি সেই কপাল আছে? আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না, আবার বলিস সিনিয়রকে বিয়ে করতে। সিনিয়রকে প্রপোজ করতে গিয়ে কি আমি মার খাবো? আমার সেই ইচ্ছা নেই ভাই। এই জান্নাত আপু না হেব্বি রাগী, কথা বলতে চায় না ঠিক মতো। কিভাবে পটাবো বুঝতে পারছি না, একটু আইডিয়া দে তো তোরা। হ্যাঁ, এই আপুটাকে দেখে হেব্বি রাগী মনে হচ্ছে। চেহারা দেখেই মনে হয় রাগে রাগে কেমন যেন। তুই এই মেয়ে প্রেমে পড়লি কেমনে ভাই? এই শালা, সম্মান দিয়ে কথা বল। তোর ভাবি হবে কিছুদিন পর। খবরদার আমার বউয়ের নামে উল্টা পাল্টা কিছু বলবি না, মেরে ভর্তা বানিয়ে ফেলবো। সিয়াম আর আরিয়ানের কথার মাঝে রাজীব বলে উঠল, এ তোরা থাম তো, তোদের আর ঝগড়া শুনতে ইচ্ছে করছে না। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। না, আমি আর যাব না। এখনই জান্নাত আপুর ক্লাস ছুটি হবে, তারপর তাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তোরা যা। বারে, এখন গার্লফ্রেন্ড পেয়ে আমাদের ভুলেই গেছিস। ভালো ভালো। এই সিয়াম, চলে আয় এখন। আর ওর সময় নেই, এখনও ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে। আমাদের তো আর গার্লফ্রেন্ড নেই, আমরা তো ঘুরে বেড়াই। বলে রাজীব আর সিয়াম ওখান থেকে চলে গেল ক্যান্টিনের উদ্দেশ্যে। আর আরিয়ান কলেজ ছুটি হওয়ার ঠিক 10 মিনিট আগে থেকে বাইক নিয়ে কলেজের গেটের পাশে অপেক্ষা করছে আর মনে মনে ভাবছে, ঠিক আজকে যদি একটা ইসমাইল পাই তাহলে আমি নাম ধরে ডেকে ফেলবো। জান্নাত প্লিজ আজ একটু মিষ্টি করে হাসো। তখনই কলেজের ভেতর থেকে জান্নাত হেঁটে বের হলো। জান্নাত বের হতে আরিয়ান বলে উঠল, আসসালামু আলাইকুম জান্নাত আপু। জান্নাত কিছুটা বিরক্ত স্বরে বলে উঠল, ওয়ালাইকুম সালাম। আবার তুমি এখানে কেন? অপেক্ষা করছো? আমি তো নিজের মতো চলে যেতে পারতাম, তোমাকে কি আমি অপেক্ষা করতে বলেছি? কেন আপু, আপনি না বললে কি আমি দাঁড়িয়ে থাকতে পারি না? আপনি তো আমাদের বাসায় যাবেন, আমার সাথে গেলে ক্ষতি কি? তুমি আমাকে প্রচুর জ্বালাতন করো, তোমাকে আমার বিরক্ত লাগে। কেন আপু, আমি আপনার সাথে কি এমন করেছি যে আপনার মনে হলো আপনাকে আমি জ্বালাতন করি? আর কিছু না, আমি জানি তুমি আমাকে না নিয়ে যাবে না। চলো, তোমার কথা আমার শুনতে ইচ্ছে হচ্ছে না। ও, এখন বুঝতে পেরেছি। তার মানে আপনার আমার সাথে যাওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু নিজের মুখে বলতে পারছিলেন না, তাই না? জান্নাত একটু চোখ পাকিয়ে আরিয়ানের দিকে তাকালো, কিন্তু মুখে হালকা হাসি ফুটে উঠল। সেটা সে যতই লুকানোর চেষ্টা করুক, আরিয়ানের চোখে তা ধরা পড়ে গেল। জান্নাত পেছনে বসতেই আরিয়ান আস্তে বাইক চালাতে শুরু করলো। রাস্তা ছিল কিছুটা ফাঁকা, রাস্তা চলছিল, বাতাস চলছিল হালকা হালকা। হঠাৎ করে একটা মোড়ে বাইক হালকা বাঁক নিল। জান্নাত একটু কেঁপে উঠল। জান্নাত বাধ্য হয়ে হাত রাখলো আরিয়ানের কাঁধে, তারপর বলল, সাবধানে চালাও, পড়ে গেলে মাথা ভাঙবে। ভয় পাবেন না, আপনি তো আমার দায়িত্ব। আমি তোমাকে অনেকবার বলেছি আমি তোমার বড় আপুর মতো আমাকে সম্মান দিবা। উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, না হলে কিন্তু আমি এখন বাইক থেকে নেমে পড়বো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। জান্নাত কিছু না বলে চোখ বন্ধ করে বাতাস উপভোগ করতে লাগলো। আরিয়ানের মনে হলো এই মুহূর্তটা থেমে থাকুক। জান্নাত আপু, হুম? যদি বলি আজকের দিনটা আমার জীবনের সেরা দিন, আপনি কি বিশ্বাস করবেন? তুমি সব সময় এভাবে কথা বলো কেন? শুধু আপনার জন্যই। একসময় বাইকটা ব্রিজের পাশেই থেমে গেল। আরিয়ান বলল, একটু দাঁড়াই, হাওয়া ভালো। আপনি ক্লান্ত মনে হচ্ছে। এখানে দাঁড়ানোর কি দরকার ছিল? আপনি চাইলে যাই, কিন্তু আপনি ক্লান্ত হলে তো আমার মনটা খারাপ হয়। উফ, নাটক করো অনেক। জান্নাত বাইক থেকে নামলো। ব্রিজের পাশে দাঁড়িয়ে হালকা বাতাসে চুল উড়ে যাচ্ছে তার। আর আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর থাকতে পারল না। হুট করে জান্নাতকে টান দিয়ে কাছে টেনে ওর ঠোঁটের সাথে ঠোঁটটা মিলিয়ে দিল। আশেপাশে একদম ফাঁকা ছিল, কেউ ছিল না।
এজন্য আরিয়ান এই কাজটা করেছে। প্রায় 5 মিনিট পর জান্নাতকে আরিয়ান ছেড়ে দিল। তারপর জান্নাত রেগে আরিয়ানের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলতে লাগলো, আমি তোমাকে অনেকবার নিষেধ করেছিলাম, তুমি শুনলে না। তুমি কেন এই কাজটা আজকে করলে, বেয়াদব ছেলে কোথাকার? জান্নাত, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আরিয়ান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার 2 বছরের সিনিয়র, তারপরও তুমি আমার সাথে এমনটা করছো, বুঝতে পারছি না। তুমি কি চাচ্ছ? আমি তোমাদের বাসা থেকে চলে যাই? তোমাদের বাসায় থাকলে তোমার কি খুব সমস্যা হচ্ছে? আমি তো সেটা বলিনি, আমি যা সত্যি সেটাই বলেছি। আমি তোমাকে ভালোবাসি। তোমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তোমার সাথে কথা বলে লাভ নেই। আজকে তোমাদের বাসায় গিয়ে রিমিকে জানিয়ে দিব যে আমি তোমাদের ওখানে থাকবো না। এখন আমাকে বাসায় নিয়ে চলো, আর একটা কথা আমি শুনতে চাই না। আরিয়ান জান্নাতের এরকম রাগী কণ্ঠস্বর শুনে আর কিছু না বলে বাইক নিয়ে চলে এলো আরিয়ানদের বাসায়। তারপর জান্নাত বাইক থেকে নেমে সোজা চলে গেল রিমির রুমে। রিমি জান্নাতকে দেখে বলল, কি রে, তুই এত রেগে আসিস? তোর কি হয়েছে? কলেজে কি কিছু হয়েছে? না, কলেজে কিছুই হয়নি। তোকে একটা কথা বলার ছিল, আমি তোদের বাসায় আর থাকবো না, আমি হোস্টেলে গিয়ে থাকবো। জান্নাতের এমন কথা শুনে রিমি অবাক হয়ে গেল। তারপর জান্নাতকে বলল, তুই এই কথা বলছিস কেন? তোর সাথে তো আমার এই কথা ছিল না। তুই তো আমাদের বাড়ি থেকে পড়াশোনা করবি। তোকে কি কেউ কিছু বলেছে? না, আমাকে কে কি বলবে? আমাকে কেউ কিছু বলেনি। আমি শুধু আমার সিদ্ধান্তটা তোকে জানালাম। দুজন কথা বলছিল, এমন সময় নিচ থেকে আরিয়ানের আম্মু বলে উঠল, রিমি, জান্নাত, তোমরা দুজন নিচে এসো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, অনেক বেলা হয়ে গেছে তো। রিমি নিজের ঘর থেকেই উত্তর দিল, আসছি আম্মু। জান্নাত মাত্র আসলো তো, ও ফ্রেশ হয়নি, তারপর একসাথে নামছি নিচে। এই কথা শুনে আরিয়ানের আম্মু আর কিছু বলল না, নিজের মতো কাজ করতে লাগলো। তারপর রিমি জান্নাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যা দ্রুত ফ্রেশ হয়ে আয়, নিচে যাব খাওয়ার জন্য। আর যা, কথা আছে পরে শুনবো, এখন আর কিছু শুনবো না। জান্নাত ফ্রেশ হয়ে নিচে নামলো, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত ধরনের দ্বিধা। আরিয়ানের আম্মু খুব যত্ন করে খাবার সাজিয়ে রেখেছেন, কিন্তু জান্নাতের মনে ঝড় বইছে। অন্যদিকে আরিয়ান ডাইনিং টেবিলের এক কোণে চুপচাপ বসে আছে। আজ আর তার মুখে সেই দুষ্ট হাসি নেই। রিমি বলল, চল বস, সবাই একসাথে খাই। জান্নাত ধীরে ধীরে এসে বসে, কিন্তু কারোর চোখে চোখ রাখতে পারছে না। আরিয়ান মাথা নিচু করে খেতে খেতে বলল, আপু, তুমি কি হোস্টেলে যেতে চাও শুধু আমার জন্য? এই প্রশ্ন শুনে হঠাৎ করে টেবিলের পরিবেশটা থমকে গেল। রিমি অবাক, জান্নাত বিস্মিত, আর আরিয়ানের আম্মু একটু চিন্তিত গলায় বলেন, বিষয়টা কি? হোস্টেলে যাবে কেন মা? এখানে কি তোমার কষ্ট হচ্ছে? জান্নাত কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আরিয়ান ধীরে শান্ত গলায় বলে উঠল, আমি যদি কোনোভাবে জান্নাত আপুকে অস্বস্তিতে ফেলি তাহলে আমি নিজে অন্য কোথাও চলে যাব, কিন্তু আপনি যদি চলে যান জান্নাত আপু, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো তোমার সাথে আমার রাগ কেন? তুমি এমন কিছু করছিলে যা ভুল ছিল, সেটা জানার পরও আবার করেছো। হ্যাঁ জানি, আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি প্রতিদিন এই অপরাধ করতেও রাজি। শুধু তুমি যদি একবার বলো যে তুমি আমার কথা ভাবো। জান্নাত এবার আর কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো, মুখটা গম্ভীর, কিন্তু চোখের কোণ ভেজা। সে কিছু না বলে রিমির রুমে চলে গেল। রিমি ফিস ফিস করে বলল, তুই একটা পাগল আরিয়ান, কিন্তু তোর চোখে আমি যা দেখছি সেটা সত্যি ভালোবাসা। আরিয়ান মৃদু হাসে, কিন্তু সে বুঝতে পারছে এখন কথা নয়, কাজের সময়। রাত 11টা। রিমি আর জান্নাত একসাথে রুমে। জান্নাত জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ। রিমি তাকে জিজ্ঞেস করলো, তুই কি সত্যি চলে যেতে চাস? জান্নাত চুপ, একটু পর মুখ খুলল, জানি না, ওর কথা মানে মাঝে মাঝে রাগ কমে যায়, আবার কিছু মনে হলে রাগ ফিরে আসে। এমন হয় কেন? রিমি হেসে বলল, কারণ তুই শুধু রাগ করিস না, মনে মনে ওর কথা ভাবিস। তোর ভাইটা আমার রাগের মধ্যেও হাসি এনে দেয়, এটাই সমস্যা। আমি দুর্বল হতে চাই না।
ভালোবাসা দুর্বলতা না রে, এটা তোর শক্তি হতে পারে। ও তোকে সত্যি ভালোবাসে, এটা বুঝে নে। দিন সকাল 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 আরিয়ান বাইরে থেকে ঘুরে এলো, হাতে একটা ছোট্ট বক্স, তার মধ্যে একটা ব্রেসলেট গোলাপি রঙের। সেটা সে রেখে দিল জান্নাতের টেবিলে এক চিরকুট সহ। আপনার রাগকে আমি ভালোবাসি, কারণ এই রাগের আড়ালেই যে এক অসাধারণ হৃদয় আছে সেটা আমি বুঝেছি। আপনি চাইলে আমি আপনাকে আর বিরক্ত করব না। শুধু জানি আমি কখনো অভিনয় করিনি, সত্যি আপনাকে ভালোবাসি। একটা চিরকুট সহ জান্নাত যেটা পরে চুপচাপ বসে থাকলো অনেকক্ষণ, কিন্তু কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। জান্নাত কলেজে গেল নিজেই। আজ আর আরিয়ান তাকে ড্রপ করতে আসেনি, কিন্তু ক্লাস শেষে কলেজের সামনে গেটের পাশে একটা ছোট্ট কাগজ পড়েছিল, ওটা তুলে দেখে লেখা। আপনি হাসলে আমার দিনটা ভালো যায়। আজকে আপনি হাসবেন তো? জান্নাত মুচকি হেসে ফেলে নিজের অজান্তেই। আর দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ান জানে আজ সে আর তার মিশনে আরেক ধাপ এগিয়ে গেছে। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 মাস। এই 2 মাসে আরিয়ান জান্নাতকে তেমন জ্বালাতন করেনি, যার জন্য জান্নাত আরিয়ানের শূন্যতা অনুভব করতে পেরেছে। একদিন কলেজ থেকে ফিরে এসে জান্নাত রুমে বসে ভাবতে লাগলো। আমি বুঝতে পারছি আমি আস্তে আস্তে আরিয়ানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। না, এই বিষয়টা নিয়ে আমাকে কথা বলতে হবে। এভাবেই দেখতে দেখতে রাত পার হয়ে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আরিয়ান বসে টিভি দেখছিল। এমন সময় জান্নাত এসে আরিয়ানের সামনে এসে বসলো। আরিয়ান, একটু ছাদে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জান্নাতের মুখে এমন কথা শুনে আরিয়ান তো অবাক হয়ে গেল। জান্নাতের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি আমার সাথে কথা বলতে চান? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, তুমি ছাদে আসো। আমি ছাদে আছি, তুমি এই বলে জান্নাত চলে গেল উপরে। আরিয়ান বসে বসে ভাবতে লাগলো তাকে কি এমন কথা বলবে যে জান্নাত তাকে ছাদে ডাকছে। আরিয়ান তো ভয়ে ভয়ে ছাদে গেল। আরিয়ান ছাদে গিয়ে দেখলো জান্নাত ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আরিয়ান জান্নাতের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, জান্নাত আপু, আমাকে কি বলবেন? ডেকেছেন কেন বলুন? তুমি কি আমাকে ভালোবাসো? তুমি আমাকে বিয়ে করতে পারবে? আরিয়ান জান্নাতের এমন কথা শুনে অবাক হয়ে গেল। আরিয়ান কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। আরিয়ানকে চুপ করে থাকতে দেখে জান্নাত বলে উঠল, কি হলো? তুমি এখন চুপ করে আছো যে? এতদিন তো আমাকে বলতে আমাকে ভালোবাসো ভালোবাসো, এখন কি হলো? এখন কেন চুপ করে আছো? তাহলে তোমার ভালোবাসা কি মিথ্যা ছিল? জান্নাত যখনই এই কথা বলছে তখনই আরিয়ান বলে উঠল, আমি রাজি আছি আপনাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি তো এখনো কিছু করি না, এখনো পড়াশোনা শেষ হয় নাই। আপনাকে কি খাওয়াবো আমি? হ্যাঁ, সেটা আমি জানি। সেজন্য আমি ঠিক করেছি আমি একটা পার্ট টাইম জব করব। তুমিও যদি টিউশনি পড়াতে পারো করাবে, কারণ আমি চাই না রিলেশন করতে। আমি বিয়ে করতে চাই তোমাকে, কারণ আমি আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, এটা আমি বুঝতে পারছি। তার মানে আপনি আমাকে ভালোবাসেন? জান্নাত আরিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল ছাদ থেকে রিমির রুমে। জান্নাত জানালার বাইরে তাকিয়ে থাকলো। ভেতরে ঝড় বইছে, অনেক কথা, অনেক প্রশ্ন তার মনে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। জান্নাত বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রিমিকে বলে উঠল, রিমি, তোর ভাইকে বিয়ে করতে চাই, সিদ্ধান্তটা কি ঠিক হবে? জান্নাতের কথাই অবাক হয়ে উঠল আর বলল, তুই তো আরিয়ানকে সহ্য করতে পারতি না, ওকে বিয়ে করবি মানে বুঝলাম না ঠিক। মানে হচ্ছে তোর ভাইয়ের পাগলামি আর ভালোবাসায় আস্তে আস্তে আমি দুর্বল হয়ে পড়েছি। ওর প্রতি আমি চাচ্ছি না রিলেশন করতে, আমি চাই ওকে বিয়ে করতে। রিমি তো জান্নাতের কথা শুনে খুব খুশি হয়ে গেল। তারপরে জান্নাতকে জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি বলছিস? জান্নাত, এখন থেকে আমরা একই বাসাতে থাকবো, কি মজা হবে বলতো? সেটা তো না হয় বুঝলাম, কিন্তু একটা কথা, আমার বাবা তোর বাবা কি এই সম্পর্ক মেনে নিবে? আম্মু আব্বু তো আগে থেকে অনেক পছন্দ করে তোকে, অবশ্যই মেনে নিবে। আঙ্কেল আন্টি কি করবে সেটা তো জানি না, তুই একটু কথা বলে নে। কালকে সকালে তুই একটা কাজ করবি, আন্টিকে বলবি আব্বু আম্মুকে ফোন দিয়ে এখানে আসার জন্য, এরপর তারা কথা বলে নিবে। ঠিক বলছিস, সেটা করলেই ভালো হবে। এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে আবার কলেজে যেতে হবে।
দুজন আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল। আর অপরদিকে আরিয়ান নিজের ঘরে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। আরিয়ান চোখ বন্ধ করে ভাবতে লাগলো। আমি বুঝে গেছি জান্নাত আমাকে ভালোবাসে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। এসব ভাবতে ভাবতেই আরিয়ানও ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে আছে। এমন সময় রিমি বলে উঠল। আব্বু, আমার একটা কথা ছিল তোমার সাথে। আরিয়ানের আব্বু খাবার খাচ্ছিল। খেতে খেতে আরিয়ানের আব্বু বলল, হ্যাঁ, কি কথা বল, আমি শুনছি। আরিয়ান একজনকে ভালোবাসে আব্বু, তুমি ওকে বিয়ে দিয়ে দাও। কি বলছিস তুই? আরিয়ান কাউকে ভালোবাসে? কাকে ভালোবাসে? আরিয়ান জান্নাতকে পছন্দ করে, আর জান্নাতও ওকে পছন্দ করে। তাই বলছিলাম দুজনকে বিয়ে দেওয়ার জন্য। রিমির কথা শুনে এবার আরিয়ানের আব্বু জান্নাতকে প্রশ্ন করলো। জান্নাত, এইগুলো কি শুনছি? সত্যি তুমি আরিয়ানকে পছন্দ করো? ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ আঙ্কেল, রিমি যা বলেছে সত্যি বলেছে। আমি আরিয়ানকে বিয়ে করতে চাই। জান্নাতের এমন উত্তর শুনে আরিয়ান তো খুশিতে পাগল হয়ে গেল। আরিয়ান দ্রুত বলে উঠল। আব্বু, আমিও রাজি, আমাদের বিয়েটা আজকে রাতেই দিয়ে দাও তুমি। আরিয়ানের মুখে এমন কথা শুনে ওর আব্বু ধমক দিয়ে বলে উঠল। এই হারামজাদা, চুপ কর। তোর একটু লজ্জা করে না, তাই না, বাবা মার সামনে এমন কথা বলতে? আরিয়ান ওর আব্বুর ধমক শুনে চুপ হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো। আমি এখানে কি ভুল করলাম? আমি তো বিয়েটাই করতে চাইলাম, আমার কি দোষ? আরিয়ানের ভাবনার মাঝেই আরিয়ানের আব্বু আবারও বলে উঠল। জান্নাত, তোমার বাড়ির সবাই কি এই বিষয়ে জানে? আসলে আমাদের আরিয়ান তো তোমার বয়সে ছোট, ওরা কি বিয়েটা মেনে নেবে? জান্নাত উত্তর দেওয়ার আগে রিমি বলে উঠল। আব্বু, তুমি এক কাজ করো, জান্নাতের আব্বু আম্মুকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বলো। তোমরা বড়রা মিলে বিষয়টা কথা বলে নিও, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুই এই নাম্বারটা দে, আমি খাওয়া শেষ করে ফোন দিচ্ছি। আর ওনারা যদি রাজি থাকে তাহলে আজ রাতে না হয় ওদের বিয়েটা দিয়ে দিব কাজী থেকে। জান্নাত আরিয়ানের আব্বুর এই কথা শুনে লজ্জে লাল হয়ে গেল, কিছু বলল না। আরিয়ান তো খুশিতে ওর মনে লাড্ডু ফুটছে। ও পারলে এখানে লুঙ্গি ডান্স দেওয়া শুরু করত। আরিয়ান খাওয়া দাওয়া করে উপরে চলে গেল। রুমে গিয়ে ইচ্ছে মতো কিছুক্ষণ ডান্স করলো। তারপর ফোন বের করে ফোন দিল ওর বন্ধুদের। অপরদিকে জান্নাত রিমি রুমে গিয়ে বসে আছে চুপ করে। কি হয় সেগুলো ভাবছে আরিয়ানের আব্বু অলরেডি জান্নাতের আব্বু আম্মুকে ফোন দিয়ে আসতে বলেছে, তারাও আসবে বলেছে। আরিয়ান তার বন্ধুদের সাথে কথা বলছে। গ্রুপ কলে আরিয়ান বলল, তোরা সবাই আমাদের বাসায় চলে আয়, আজকে আমাদের বাসায় কিছু ঘটবে, বুঝলি? আরিয়ানের কথার মানে বুঝতে না পেরে রাজীব বলে উঠল। তোদের বাসায় আজকে আবার কি ঘটবে? কোনো অনুষ্ঠান আছে নাকি? আগে তোরা আয় তো, আসলেই দেখতে পারবি। রাজীব কিছু বলার আগেই সিয়াম বলে উঠল। আচ্ছা ঠিক আছে, এত কোনো কথার দরকার নাই, তুই বাসায় থাক, আমরা আসছি। সিয়ামের এই কথা শুনে আরিয়ান ফোনটা কেটে দিল। তারপর শুয়ে শুয়ে গেম খেলতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর ওর সব বন্ধুরা চলে আসলো রুমে। ওরা সবাই মিলে বসে আড্ডা দিতে লাগলো। অপরদিকে জান্নাতের আব্বু আম্মু চলে এসেছে। ড্রয়িং রুমে ওরা সবাইকে বসে থাকতে দেখে বলছে। ড্রয়িং রুমে ওরা সবাই বসে কথা বলছে। আরিয়ানের আব্বু বলে উঠল। ভাইজান, বলছিলাম কি, আপনাদের যে জন্য ডাকা, জান্নাত মামনি তো আমার আরিয়ানকে পছন্দ করে। আচ্ছা, আমরা চাচ্ছিলাম যে ওদের বিয়েটা দিয়ে দিতে, তো ওইখানে কি আপনাদের কোনো আপত্তি আছে? আরিয়ানের আব্বুর এমন কথা শুনে জান্নাতের আব্বু অবাক হয়ে গেল। তারপর বলল, কি বলছেন ভাইজান? এইসব আরিয়ান তো জান্নাতের 2 বছরে ছোট, ওদের বিয়ে কিভাবে হতে পারে? তার দুজন দুজনকে ভালোবাসে, আমার কাছে নিজে জান্নাত স্বীকার করেছে। আর জান্নাত মামনিকে আমাদের অনেক আগে থেকেই পছন্দ, কিন্তু আরিয়ানও ছোট জন্য, কিন্তু আরিয়ান ও ছোট, এই জন্য আমরা এসব বিষয়ে কথা বলিনি। এখন যেহেতু ওরা দুইজন দুজনকে পছন্দ করে, তাহলে আমাদের আর এখানে কি বলার আছে? আমাদের ছেলে খারাপ না, সেটা আপনারা খুব ভালো করে জানেন, তো একটু ভেবে দেখতে পারেন।
বিষয়টা যদি আপনারা রাজি থাকেন, আজকে রাতেই ওদের বিয়েটা দিয়ে দিব। ওরা যদি খুশি থাকতে পারে, এখানে তো আমাদের আপত্তি থাকার কথা না, তাই না? আরিয়ানের আব্বুর কথা শুনে জান্নাতের আব্বু আম্মু কিছুক্ষণ ভাবলো, তারপর ওনারাও সিদ্ধান্ত জানালেন। তারপর এই বিয়েতে রাজি। তারপর রিমি চলে গেল আরিয়ানের রুমে গিয়ে বলল, এই তোর আড্ডাটা অনেক হয়েছে, তুই মার্কেটে কিছু শপিং করে নিয়ে তোদের বিয়ে হবে রাতে। আরিয়ান ওর বোনের মুখে এমন কথা শুনে খাট থেকে লাফ দিয়ে এসে ওর বোনকে জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি বলছো আপু, আমাদের বিয়ে হবে রাতে? সত্যি বলছি, যা তোর বন্ধু বান্ধবকে নিয়ে শপিং করে আয়। আর জান্নাতের শপিং করতে হবে না, আম্মুর শাড়ি আছে, গহনা আছে, আমারও তো শাড়ি গহনা আছে, নতুন নতুন এগুলো দিয়ে চলে যাবে। যখন অনুষ্ঠান হবে তখন নতুন করে সব ওকে কিনে দেওয়া হবে। রিমি চলে গেল তার রুমে জান্নাতের কাছে, আর আরিয়ানের বন্ধুরা হা করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ানের বন্ধুরা কিছু বুঝতে পারছে না। রাজীব আরিয়ানকে বলে উঠল, কিরে আরিয়ান, আজ তোর বিয়ে, তুই এই কথাটা আমাদের বললি না কেন? আমি তো নিজেই জানতাম না জান্নাতের আব্বু আম্মু এত সহজে রাজি হয়ে যাবে। তোদের কি বলবো বল? আরিয়ানের এমন কথা শুনে সিয়াম রাখতে রাখতে বলে উঠল, এই চুপ কর শালা, তুই সব জানতি, আমাদের বলিসনি। তাই তুই যে বললি তোদের বাসায় একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের কথাই বললি, আমাদের ভেঙে পড়লে কি হতো? তুই শালা একটা বেঈমান, আমাদের রেখে তুই বিয়ে করে ফেলবি, আমরা এখনো সিঙ্গেল আছি, আর তুই কি না একটা সিনিয়র মেয়েকে বিয়ে করে ফেলবি? বাহ! বন্ধু, তোরা রাগ করিস না, আমি শিওর ছিলাম না জন্য তোদের বলিনি। এখন চল তাড়াতাড়ি, অল্প কিছু শপিং তো করতে হবে। তারপরে আরিয়ানের বন্ধুরা মিলে বেরিয়ে গেল শপিংয়ে। অন্যদিকে জান্নাতকে সাজিয়ে দিচ্ছে রিমি। জান্নাতকে সাজানো শেষে ওকে আয়নার সামনে দাঁড় করাতে জান্নাত নিজেকে নিজে দেখে অবাক হয়ে গেল, কারণ জান্নাতকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আরিয়ানরা শপিং থেকে এসে আরিয়ানের বন্ধুরা মিলে আরিয়ানকে সাজিয়ে ফেলল। তারপর বিকেলবেলা আরিয়ানের আব্বু একটা কাজে নিয়ে আসলো। বাসায় উপস্থিত জান্নাত আরিয়ানের বিয়ে হয়ে গেল। কাজে বিয়েটা পড়ি তার টাকাটা নিয়ে চলে গেল। সবাই বসে আছে ড্রয়িং রুমে। জান্নাত আর আরিয়ান বসে আছে পাশাপাশি। আরিয়ান জান্নাতের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, আজকে আমাদের বাসর রাত, সারা রাত আজ আদর করব। রেডি থেকো সিনিয়র বউ। আরিয়ানের মুখে এমন কথা শুনে রিমি লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে বসে রইল। তারপর এটা দেখে রিমি বলে উঠল, আরিয়ান, তোর এখানে কি, তোর বন্ধুদের নিয়ে তুই ছাদে যা, গিয়ে আড্ডা দে। আর জান্নাত, তুই আমার সাথে চল রুমে গিয়ে তুই আমি মিলে অনেক আড্ডা দিব। আরিয়ান তার বন্ধুদের নিয়ে চলে গেল ছাদে, আর জান্নাতকে নিয়ে রিমি রুমে এসে বসে আড্ডা দিতে লাগলো। আরিয়ানকে রাজীব বলে উঠল, আমাদের না জানিয়ে বিয়ে করলি, এটা ঠিক করলি না। কালকে ট্রিট দিতে হবে আমাদের, মনে রাখিস। কেন, তোরা তো আজ আমাদের বাসায় রাতে খাওয়া দাওয়া করে যাবি। আজকেও বাসায় সুন্দর সুন্দর রান্না করেছে, কালকে কেন তোদের ট্রিট দিতে যাব? এটা তোর শাস্তি, আমাদের জানাসনি, সেজন্য কালকে ট্রিট না দিলে তোর খবর আছে, তোকে বাসর যেতে দিব না। না না, এই কাজটা করিস না প্লিজ, তোদের ট্রিট দিব, ঠিক আছে? এই তো এটাই হচ্ছে লক্ষ্মী ছেলের মতো কথা। এভাবে সবে মিলে আড্ডা দিতে লাগলো। তারপরে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া করে আরিয়ানের বন্ধুরা যে যার বাসায় চলে গেল, আর আরিয়ান চলে গেল বাসর ঘরের সামনে। দরজা হালকা করে চাপানো ছিল। আরিয়ান রুমে ঢুকে অবাক হয়ে গেল। খাটের মাঝখানে বসে আছে জান্নাত। গমটা দিয়ে আরিয়ান দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল জান্নাতের কাছে। তারপর ওকে বলল, আমার সিনিয়র বউটাকে অনেক সুন্দর লাগছে। তা সিনিয়র বউ, তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? জান্নাত আরিয়ানের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেল, কারণ জান্নাত খুব ভালো করে বুঝতে পেরেছে আরিয়ান কি বলছে। জান্নাতকে এভাবে লজ্জা পেতে দেখে আরিয়ান বলে উঠল, বাহ এত লজ্জা পাচ্ছ কেন বউ? আমি তো এখনো কিছু শুরুই করি নাই। জান্নাত তখনও কিছু বলছে না। এটা দেখে
আরিয়ান জান্নাতকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। তারপর জান্নাতের গলায় ঘাড়ে মুখে কিস করতে লাগলো। কিস করতে করতে তার শাড়ি এক টান দিয়ে খুলে ফেললো। জান্নাতের গায়ে এখন ব্লাউজ আর পেটিকোট ছাড়া আর কিচ্ছু নেই। আরিয়ান জান্নাতের ব্লাউজ আর পেটিকোটটাও খুলে ফেললো। তারপর জান্নাতে ওই দুইটা নিয়ে খেলা করতে লাগলো আর ওখানে কিস করতে লাগলো। জান্নাতকে প্রায় উত্তেজিত করা শেষ হলে আরিয়ান বলল, আমার আদর সহ্য করার জন্য রেডি হও। আজ সারা রাত আদর করব তোমাকে। আজকে নো ছাড়াছাড়ি। এই বলে আরিয়ান তার আসল কাজটা শুরু করলো। আর জান্নাত চিৎকার করে উঠলো। আরিয়ান সাথে সাথে জান্নাতের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল, যাতে জান্নাত চিৎকার করতে না পারে। জান্নাত তো আরিয়ানের সাথে ভালোবাসার সাগরে তাল মিলিয়ে হারিয়ে যেতে লাগলো। প্রায় এভাবে 4 ঘন্টা আদর করার পর আরিয়ান জান্নাতের বুকে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা জান্নাত ঘুম থেকে উঠে দেখলো আরিয়ান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরিয়ানের মুখটা একদম নিষ্পাপ শিশুর মতো দেখাচ্ছে। বাট এটা দেখে জান্নাত মনে মনে বলে উঠলো, এই ছেলেটা এত পরিমাণে দুষ্টু, ঘুমাইলে বোঝা যায় না। এই ছেলেটা আসলেই আমাকে অনেক ভালোবাসে, আজকে বুঝতে পারলাম। জান্নাত উঠে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সূর্যটা উঠেছে একদম স্বচ্ছ আকাশে। জান্নাতের মুখেও ঠিক তেমনই একটা প্রশান্তি। একটু পরে ওর পিছনে এসে দাঁড়ালো আরিয়ান, হাতে একটা কাপে চা জান্নাতকে এগিয়ে দিল। সে চা আমি বানিয়েছি তোমার জন্য, ভালোবাসা দিয়ে। তবে যদি চিনি বেশি হয়ে যায় সেটা আমার অপরিণত প্রেমের জন্য মাফ করে দিও। জান্নাত আরিয়ানের এমন কথা শুনে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি কখন উঠলে? আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে। এর জন্যই তো আমি আস্তে করে উঠে এসে জানলার পাশে একটু দাঁড়িয়ে আছি। ঘুমিয়েছিলাম না, তুমি কি করছিলে সেটা দেখছিলাম। তুমি উঠে জানালার পাশে দাঁড়িয়ে কি যেন ভাবছিলে দেখলাম, সেজন্য আমি চুপি চুপি গিয়ে থেকে চা বানিয়ে নিয়ে এসেছি একসাথে খাবো বলে। তারপর দুজন একসাথে বসে চা খেতে লাগলো। খাওয়ার মাঝে মাঝে দুজনে খুনসুটি করে উঠছে। দুজনে চা খাওয়া শেষ করে দুজনে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। ওরা দুজন নিচে নামতেই দেখতে পেল সবাই বসে আছে ড্রয়িং রুমে। রিমি দুজনকে নামতে দেখে বলে উঠল, ওই তো ওরা দুজন চলে এসেছে। আর ডাকতে যেতে হবে না, ভাবছিলাম ডাকতে যাব। তাড়াতাড়ি আয়, খুব ক্ষুধা লাগছে। ওরা দুজনে নেমে এসে আরিয়ান টেবিলে বসলো আর জান্নাত দাঁড়িয়ে রইল। বাকি সবাই এসে বলল। জান্নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ানের আম্মু বলল, কি ব্যাপার জান্নাত, তুমি দাঁড়িয়ে আছো কেন? মামুনি বসো, তুমি খাবা না? হ্যাঁ আন্টি, আমি বসছি, সমস্যা নেই। আসলে আমি আপনার হাতে একটু সাহায্য করে দিই, তারপরে আর আমি একসাথে বসে খাওয়া দাওয়া করবো। জান্নাত, তুমি এখনো আমাকে আন্টি বলে ডাকছো কেন? আমাকে আরিয়ান আর রিমি যেরকম আম্মু বলে ডাকে, আজকে থেকে তুমিও আমাকে আম্মু বলে ডাকবে। আর আমার হাতে হাতে সাহায্য করার কোনো দরকার নেই। এই তো কয়েকটা মানুষ, আমি ওদের খাবারটা দিয়ে আমি নিজেও বসে পড়বো। তুমি বসে পড়ো তো। আর হ্যাঁ, তোমার সবেমাত্র কালকে বিয়ে হয়েছে, নতুন কোনো কাজ করতে হবে না। যখন তোমাকে সম্পূর্ণ দায়িত্বটা বুঝাই দেবো আমি, তখন থেকে তুমি সব কাজ করবে, ঠিক আছে? আরিয়ানের আম্মুর কথা শুনে জান্নাত মাথাটা নাড়িয়ে আরিয়ানের পাশের চেয়ারে বসে পড়ল। তারপর আরিয়ানের আম্মু সবার প্লেটে খাবার বেড়ে দিল। আরিয়ানের আম্মু খাবার খেতে খেতে জান্নাতকে বলে উঠল, জান্নাত মামনি, তোমরা খাওয়া দাওয়া করে দুজনে রেডি হয়ে নিও, ঠিক আছে? তোমাদের ওই বাসায় যেতে হবে। তোমার আব্বু আম্মু কালকে বারবার করে বলে গেছে তোমাদের পাঠিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে আন্টি। জান্নাত মামনি, তুমি এই বাড়িতে নিজের করে থাকবা। তুমি এই বাড়ির বৌমা না, তুমি এই বাড়ির মেয়ে। আর তোমার যখন যা লাগবে আমাকে বলবে, ঠিক আছে? রিমি যেরকম আমার একটা মেয়ে, তুমিও আমার আর একটা মেয়ে, মনে থাকবে তো? জান্নাত কোনো কথা বলল না, খালি মাথা নাড়িয়ে উত্তর দিল। আর জান্নাত মনে মনে ভাবতে লাগলো, আমি জীবনে অনেক বড় একটা ভালো কাজ করেছিলাম হয়তো, এই জন্য আমি এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই পরিবারটাকে ভালো রাখতে। কেউ আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া করছিল। হঠাৎ করে জান্নাত বলে উঠল, আমি বলছিলাম কি, আমাদের সাথে রিমিও যাক। রিমি তো বাসায় একাই থাকবে, আমাদের সাথে গেলে ওর ভালো লাগবে।
আমার আব্বু আম্মু অনেক খুশি হবে। রিমি যদি যেতে চায় তাহলে যা, আমার কোনো সমস্যা নেই। রিমি তার আব্বুর কথা শুনে খুশি হয়ে গেল। রিমি অনেক খুশি হয়েছে, ঘুরতে যেতে পারবে সে। সবাই খাওয়া দাওয়া শেষ করে হালকা বিশ্রাম নিল। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতে আরিয়ান আর জান্নাত রেডি হয়ে নিল ওদের বাসায় যাওয়ার জন্য। রিমিও খুব এক্সাইটেড, নিজেও ওদের সঙ্গে কিছুদিন কাটাবে গ্রামে, এই ভেবে তার চোখে মুখে আলাদা উচ্ছ্বাস। জান্নাত গাড়িতে উঠতে উঠতে একবার পেছনে তাকালো, আবার বাড়িটা এখন তার নিজের হয়ে গেল। একটা শান্তি নিঃশ্বাস ফেলতেই গাড়িতে বসে পড়ল পাশে আরিয়ান, আর যার চোখে মুখে গর্ব। এত রাগী একটা মেয়ে কেমন করে এত কোমল আর ভদ্রবউ হয়ে উঠেছে সেটা ওরও অবাক লাগছে। গাড়ি চলছে, জান্নাত জানালার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, জানো, আমি ভাবতেই পারিনি আমি এতটা বদলে যাব। আগে রাগ হলে কারো মুখের দিকে তাকাতাম না, এখন একটা কথা বলার আগে তোমার চোখে তাকাই, বুঝে নিতে চাই কষ্ট পাবে কিনা। আরিয়ান মুচকি হেসে উত্তর দিল, বদল তো খারাপ কিছু না, ভালো। কারোর জন্য বদলানোটা বরং ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তুমি এখন শুধু রোমান্টিক বউ না, তুমি আমার শান্তি। জান্নাত হালকা চোখ নামিয়ে বলল, তোমার থেকে বেশি রোমান্টিক নয় আমি। তুমি যে কতটা রোমান্টিক তা তো কালকে রাতেই দেখলাম। পিচ্চি মানুষ এত রোমান্টিক কেমনে তুমি? তোমাকে দেখলে বোঝা যায় না। জান্নাত আরিয়ানের কানে ফিসফিস করে কথাটা বলে উঠল, আর সামনে থেকে রিমি বলে উঠল, পেছন থেকে, ও মাই গড, প্লিজ থাম। তোরা গাড়ির মধ্যেও তোদের রোমান্স করতে হয়? এত প্রেম? বারে, আমি কি তোদের মধ্যে এসে এই রোমান্স দেখবো? আর সিঙ্গেল বলে আমার কেউ নেই। রিমির কথা শুনে জান্নাত আরিয়ান হেসে ফেল, সাথে রিমিও হেসে উঠল। হাসির মাঝে জান্নাতের মনে একটি কথা ঘুরপাক খাচ্ছিল, সেটি হলো, রাগে ছিলাম কিন্তু আজ আমি শান্ত, কারণ আমার রাগ সামলানোর মতো একটা মানুষ পেয়েছি, আর একটা পরিবার। এদের ভালোবাসায় আমি বদলে গেছি। গাড়ি ধীরে ধীরে জান্নাতের বাবার বাড়ির সামনে এসে থামলো। দরজা খুলতেই জান্নাতের আম্মু ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরল। পেছনে আরিয়ান ও রিমি আছে। আল্লাহ তোমাদের এমন রাখুক সারা জীবন, হাসি খুশি সুখী। সেদিন সন্ধ্যায় পুরো বাসায় হাসি আর আনন্দে ভরে উঠছিল। এভাবে দুদিন ওখানে থেকে হাসি আনন্দ মজা করে চলে আসলো আবারও আরিয়ানদের বাসায়। তারপর যে যার মতো পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। এখন আরিয়ান আর জান্নাত একসাথে কলেজে যাওয়া আসা করে, আর রিমি তার মতো চলে যায়। আজকে ক্লাস শেষ করে আরিয়ান মাঠের মাঝখানে বসে আছে বন্ধু বান্ধবের সাথে। আজ জান্নাতের ক্লাস কিছুক্ষণ পর শেষ হবে। আরিয়ানরা সবে বসে আড্ডা দিচ্ছিল, এমন সময় রাজীব বলে উঠল, এই তোরা সবাই ভুলে গেছিস? আরিয়ানের ট্রিট দেওয়ার কথা ছিল। আরিয়ানকে ফোন দিছিলাম, ফোন ধরে নাই, কলেজেও আসেনি। ওকে আজকে ছাড়া যাবে না, আজকে ওকে ট্রিট দিতেই হবে। ঠিক আছে, তোদের আজকে ট্রিট দিব। জান্নাত ক্লাস শেষ করে বের হোক, তারপরে সবাই মিলে একসাথে যাব, ঠিক আছে? আর তোরা ফোন দিয়েছিলি, ধরতে পারি নাই। সেদিন জান্নাতের বাসায় গিয়েছিলাম, দুদিন পর আসলাম বাসায়, তারপরে কলেজে আসছি। ও ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু বউ পেয়ে যে বন্ধুদের ভুলেই গেলি, ফোন দিলে ধরিস না, খোঁজ খবর নিস না, এটা কি ঠিক? কে বলছে তোদের ভুলে গেছি? তোদের কেমনে ভুলে থাকবো বল? তোরা আমার ছোটবেলার ফ্রেন্ড, তোদের কি ভুলে থাকতে পারি আমি? হইছে, থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। তুই যে পাল্টে গেছিস এটা তোকে দেখেই বুঝতে পারি। আমি বেশ একটু পাল্টাইনি, আমি আগের মতোই আছি। সিয়াম আর আরিয়ানের কথার মাঝখানে রাজীব বলে উঠল, আচ্ছা তোরা দুজন থাম, ঝগড়া করতে হবে না। তা আরিয়ান, আমাদের তো কিছু বললি না। কি বলবো তোদের, বুঝলাম না। আমাদের সিনিয়র বাবিকে কেমন আদর করলি বাসুর রাতে? নাকি তোকে আদরই করতে দেয়নি? ঠিকঠাক আদর করতে পারছিলি তো? আমার তোকে কি মনে হয় এমন আদর করছি যে সারা রাত কান্না করছে? তাহলে এখন বুঝে নে কি কি করছি, আর বলবো না আমার লজ্জা করে। আরিয়ানের মুখের কথা শুনে সবাই হোফ করে হেসে উঠল। রাজীব চোখ কুচকে বলল, আহারে ভাই, ভাবি তো তাহলে আদরে মরে গেছে, তাই তো এত বদলে গেছেন উনি। এখন আর আগের মতো রাগী ভাব দেখি না।
আরে ভাই, ওকে তো আমরা আদ্রিয়ান বলেই ডাকবো। আমাদের আরিয়ান এখন ফুল লাভার বয় হয়ে গেছে। আরিয়ান ওদের কথা শুনে হাসতে হাসতে বলল, তোদের কথা শুনলে মনে হয় আমি আদর করতে গিয়ে জান্নাতরে কোলবালিশ বানাই ফেলছি। ভাই, জান্নাত ভাবির চেহারা এখন আর আগের মতো রাগি না, ফুল রোমান্টিক হিরোইনের মতন। তোকে দেখে তো মনে হয় না আগে বয়ে তুই পাত্তা দিতে পারতি না। এখন ও তো আমার রাগী বউ না, শান্তির ঘর। রাগ করলে ওর কপালে একটা চুমোতেই সব রাগ উধাও। বিয়ের পর সব প্রেমিক এরকম ডায়লগ দেয়, 1 মাস পরে আবার সেই পুনরো রোগ, সেই দমকা হাওয়া। চল চল, কেটে যাই। এই প্রেম প্রেম গন্ধ আমার সহ্য হচ্ছে না। ওরা সবাই মিলে হেসে খেলে উঠে বলল। ঠিক তখনই জান্নাত দূর থেকে হেঁটে আসছে, বই হাতে, চুল হালকা এলোমেলো, গায়ে হালকা রোদ পড়েছে। আরিয়ানের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ও মা, চেহারার অবস্থা দেখ। প্রেমে হাইপের পরিণতি, চোখ স্থির, দম আটকে যাওয়া অবস্থা। ভাইরে ভাই, জান্নাত ভাবি তো একদম বউ না, যেন সিনেমার হিরোইন। আরিয়ান মুচকি হেসে ফেল, তারপর বলল, তাই তো বলি, আমি একটা সুন্দরী মিষ্টি বউ পেয়েছি। জান্নাত ওদের কাছে আসতেই রিমি পিছন থেকে এসে চিৎকার করল, আচ্ছা, তোরা আবার প্রেমের হইচই শুরু করেছিস? জান্নাত, আজকে ট্রিট দিবি। তোরা নাকি শুধু ফ্ল্যাট করে যাবি? ট্রিট হবেই, কিন্তু আগে আমাকে কিছু বলতে দে। কি বলতে চাও? আমি সত্যি কথা বলি, এখন তোদের দেখে মনে হয় আমি আগের মতো রাগী আর থাকতেই পারবো না। তুমি যে রোজ আমাকে একটু একটু করে হাসাতে শেখাচ্ছ, সেটা আমি আগে বুঝিনি। ভাই, এই মুহূর্তে যদি বৃষ্টি শুরু হয় তাহলে বুঝবি এটা সিনেমা, রিয়েল লাইফ না। ঠিক বলছিস। আরিয়ান আর জান্নাত প্রেম করেছে, আর আমরা দুইটা সিঙ্গেল মানুষ হেল্পিং ক্যারেক্টার হয়েই পড়ে আছি। তোদের জন্য আমরা কিডনি সেল করেও প্রেমিক বানিয়ে দিব। তুই চুপ কর তোরা। সবাই হাসি ঠাট্টা আর মজার মধ্যে জান্নাত আর আরিয়ান একে অপরের চোখে তাকিয়ে আছে। ওদের চোখে এখন রাগ নেই, আছে এক টুকরো চিরস্থায়ী শান্তি। আরিয়ান ধীরে ধীরে বলল, জান্নাত, তুমি রাগ করো না আর, কারণ আমি এখন তোমার রাগেরও প্রেমে পড়ে গেছি। আমি আর আগের জান্নাত নেই, আমি এখন তোমার। জান্নাতকে বাকি কথা বলতে না দিয়ে আরিয়ান ফট করে বলে উঠল, আমার রোমান্টিক বউ। সবার হাসির মধ্য দিয়ে ওরা সবাই ট্রিট খেতে চলে গেল। তারপরে আরিয়ান সবাইকে ট্রিট দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়িতে চলে গেল। আরিয়ান, রিমি আর জান্নাতকে নিয়ে ও বাসায় চলে আসলো। তারপর এসে সবাই ফ্রেশ হয়ে নিল। তারপর একটু বিশ্রাম নিল। সন্ধ্যার দিকে উঠে হালকা নাস্তা করে পড়তে বসলো দুজনে। পড়া শেষ করে সবাই রাতে ডিনার করতে বসেছে। তখন আরিয়ানের আব্বু বলে উঠল, আরিয়ান, তুই তো এখন বিয়ে করেছিস, তুই সামনে কি করতে চাচ্ছিস? তুই কিছু কি ভেবেছিস? আসলে আব্বু, তেমন কিছু ভাবা হয়নি। কেন এখনো কিছু ভাবিসনি? তুই কি এখনো ছোট আছিস? এখন বিয়ে করছিস, 2 দিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে। এখনো কি ছেলে মানুষই করলে চলবে? আরিয়ানের আব্বুর কথা শুনে আরিয়ান লজ্জা পেয়ে গেল, সাথে জান্নাতও লজ্জা পেয়ে গেল। আর আরিয়ানের আব্বু এটা দেখে বলে উঠল, হয়েছে, থাক, এখন আর লজ্জা পেতে হবে না। যেটা সত্যি সেটাই বলেছি। তোকে তো কতবার করে বলেছিলাম আমার অফিসে জয়েন কর, আমার বিজনেসটাই দেখাশোনা কর, আস্তে আস্তে সব বুঝে নিস। আমার কথা তো তুই শুনবি না। আচ্ছা আব্বু, ঠিক আছে, আমি কালকে থেকে অফিসে যাব, গিয়ে তোমার সাথে কাজ বুঝে নিব, তারপরে আস্তে আস্তে সব দায়িত্ব নেব। আরিয়ানের মুখে সে কাল থেকে অফিসে যাবে কথাটা যেন সবার মুখে মুখে একরাশ স্বস্তির ছায়া এনে দিল। জান্নাত পাশে বসেছিল, তার চোখে তখন গর্ব, সম্মান আর এক ধরনের দায়িত্বের চাপ। সে জানে তার স্বামী এখন ধীরে ধীরে বড় হচ্ছে, এখন তার এক নতুন রূপে ধরা দিচ্ছে। মিষ্টি খাবো ঠিক আছে, কিন্তু আগে অফিস থেকে ঠিকঠাক ফিরে আসুক, প্রথম দিন বলে কথা। আমি ভোরে ওরে সব কিছু রেডি করে রাখবো, শার্ট টাই সব আয়রন করে দেব, সময় মতো উঠে চা নাস্তা সব হয়ে যাবে।
এই কথাটা বলেই জান্নাত নিজেই অবাক। কদিন আগেও এমন দায়িত্ব নেওয়া তার স্বভাব ছিল না, অথচ এখন সে যেন এক পরিপূর্ণ স্ত্রী, যে স্বামীর পাশে দাঁড়িয়ে তার নতুন যাত্রার প্রথম পাটা নিজ হাতে তৈরি করে দিতে চায়। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেল। আরিয়ান আর জান্নাত নিজেদের রুমে এসে দরজা বন্ধ করলো। দুজনে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জান্নাত, তুমি জানো, আজ আব্বুর কথাগুলো শুনে মনে হলো আমি সত্যি সত্যি বদলে গেছি। আগে শুধু বন্ধু, ঘোরাঘুরি, মজা, এখন যেন জীবনটা অন্যভাবে ভাবতে শিখছি। একটু এগিয়ে এসে বলল, তুমি শুধু বদলাওনি, তুমি আস্তে আস্তে আমার স্বপ্নের মানুষ হয়ে উঠেছো। আরিয়ান হালকা হেসে বলল, আমি কি স্বপ্নের মানুষ? তাইলে আমাকে একটা চুমু দাও, যেন বুঝি আমি বাস্তবেই স্বপ্ন। জান্নাত লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলল। তোমার এত রোমান্টিক ডায়লগ শুনলে তো আবার তোমার প্রেমে পড়ে যাব। আরিয়ান জান্নাতকে জড়িয়ে ধরল। জান্নাত মাথা রাখলো ওর বুকে। নিঃশব্দে ওরা বুঝে নিচ্ছে এই সম্পর্কের শুরুটা সুন্দর ছিল, কিন্তু আসল রূপটা ধীরে ধীরে ফুটে উঠছে। যেখানে রাগের জায়গায় এসেছে বোঝাপড়া, প্রেমের গভীরতা আর একসাথে জীবন গড়ার স্বপ্ন। পরের দিন সকালে জান্নাত ঘুরে উঠে যায়। আরিয়ানের শার্ট আয়রন করে, টাই মেলে, স্যান্ডো, মোজা, ঘড়ি সব সাজিয়ে রাখে। নিচে গিয়ে চায়ের কাপ বানিয়ে নিয়ে আনে। জান্নাত আলতো হেসে বলে উঠল, আর প্রথম অফিস ডে প্রিন্স সাহেব, শুভ সকাল। আরিয়ান কুমু কুমু চোখে বলে উঠল, ওহো জান্নাত ম্যাডাম, তুমি তো একদম হোম মিনিস্টার হয়ে গেছো। তুমি অফিস মিনিস্টার হও, আমি হোম মিনিস্টার, তাহলে তো সংসার সরকার চলবে ঠিক মতো। এই বলে এই কথার মাঝেই আরিয়ান উঠে ফ্রেশ হয়। চা খেয়ে অফিসের পোশাকে সাজে। আয়নে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে একটু থমকে যায়। আরিয়ান নিজে নিজেই মনে মনে বলল, আমি বিয়ের আগে তো এত সিরিয়াস দেখাতাম না। জান্নাত পেছন থেকে বলে উঠল, তুমি এখন শুধু স্বামী নয়, একটা পরিবারের ভবিষ্যৎ। আজ থেকে তুমি আমার গর্ব। অফিসের প্রথম দিন আরিয়ান অফিসে পৌঁছায়। তার আব্বু ওকে রিসিভ করে নিয়ে যান নিজের কেবিনে। প্রথমে কিছু ফাইল দেখায়, তারপর স্টাফদের সাথে পরিচয় করিয়ে দেয়। ওই যে আমার ছোট ছেলে এখন অফিসে দায়িত্ব নিচ্ছি, ও তোমাদের সাপোর্ট পাবে বলেই বিশ্বাস করি। স্টাফেরা সবাই হাততালি দেয়। আরিয়ানের মুখে হালকা হাসি। সে জানে এটা শুরু একটা নতুন যাত্রা। দুপুরে জান্নাত ফোন করে আরিয়ানকে। কেমন লাগছে তোমার প্রথম অফিস ডে? তোমার কথা মনে পড়ছে বারবার। এইটা ভালো না, কাজের মাঝে তুমি এসে যাচ্ছ, মন বসছে না। তো তুমি বাড়ি চলে এসো, আমি ঘরে আছি, তোমার মন বসিয়ে দেব। তুমি তো আগের সেই রাগী মেয়েটা না, এখন তুমি হয়ে গেছো আমার রাগ থেকে প্রেম বদলে যাওয়া বউ। আরিয়ানের কথা শুনে জান্নাত লজ্জা পেয়ে গেল। তারপর বলল, তোমার কি কাজ নেই সারাদিন শুধু আমাকে লজ্জা দেওয়া ছাড়া? আমার বেশ রাগ আছে, এখন আমি তোমাকে রাগ দেখাই না, তাই সময় হোক তারপর দেখাবো। তাই ম্যাডাম শুনি আপনার সময়টা হবে কখন? সেটা আমার ইচ্ছে, আমি যখন ইচ্ছে তখন তোমার উপরে রাগ দেখাবো। তোমাকে যে জন্য ফোন দাও, খাওয়া দাওয়া করেছো দুপুরে? হ্যাঁ, আমি লাঞ্চ করতে বসেছি। তুমি খাওয়া দাওয়া করেছো? না, এখনো খাইনি, একটু পরে খাবো। একটু পরে কেন আম্মু? রিমি কোথায়? ওরা কি করছে? আম্মু, রিমি নিচে আছে, আমিও নিচে ছিলাম, ভাবলাম তোমাকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে তারপর আবার নিচে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করে কাজ করো, আমি তাহলে নিচে যাই, কেমন? রাতে তাড়াতাড়ি বাসায় চলে এসো, তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, তা তো তাড়াতাড়ি যেতেই হবে। রাতে বাসায় গিয়ে তো মন ভরে আমার বউটাকে আদর করতে হবে, তাই না? দেরি থেকো। যা ফাজিল কোথাকার, সবসময় একই কথা ভালো লাগে না। এই বলে ফোনটা জান্নাত কেটে দিল। তারপর নিজেও নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিল। এভাবে দেখতে দেখতে রাত চলে আসলো। রাত প্রায় 8টা। আরিয়ান সবেমাত্র বাসে ফিরেই আরিয়ান শাওয়ার নিতে গেছে, কারণ প্রচুর গরম পড়েছে। সারাদিন প্রচুর কাজ করেছে, তাই সে ক্লান্ত। আরিয়ান শাওয়ার নিয়ে বের হয়ে দেখে রুমে জান্নাত নেই। সে নিচে চলে গেল, গিয়ে দেখলো তার আম্মু, আব্বু, বোন আর জান্নাত সবে মিলে আড্ডা দিচ্ছে। আরিয়ান নিচে নামতে নামতে বলল, আমাকে দেখে সবাই আড্ডা দিচ্ছে, বাহ, খুব ভালো কথা। আম্মু, আমার ক্ষুধা লাগছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আরিয়ান এই কথাটা বলে
টেবিলে বসলো। আরিয়ানের আম্মু তাড়াতাড়ি উঠে গেল খাবার রেডি করে দিতেই ছেলেটা বাকি সবাই উঠে চলে আসলো টেবিলে একসাথে ডিনার করার জন্য। আরিয়ানের আব্বু আর জান্নাত মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর বাকিরা খাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ হলে আরিয়ানের আব্বু বলে উঠলো, তোমরা দুজনে বসে পড়ো, আমরা না হয় হাতে হাতে খাবার নিতে নিতে পারবো, সমস্যা কোথায়? কথাটা শুনে জান্নাত আর আরিয়ানের আম্মু বসে পড়লো খাবার খেতে। আরিয়ান, প্রথম দিন অফিসে গিয়ে কেমন লাগলো? কোনো সমস্যা হয়েছে কি? না আব্বু, আমার তেমন কোনো সমস্যা হয়নি। অফিসের সবাই খুব মিশুক ছিল আমার সাথে, খুব ভালো ব্যবহার করেছে। আশা করি কিছুদিন গেলে আমি সব বুঝে যেতে পারবো। কি আলহামদুলিল্লাহ। জান্নাত মামুনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আব্বু, বলো না কি কথা। আবার পারমিশন নেওয়ার কি আছে? আমি বলছিলাম কি, আরিয়ানের পাশাপাশি তুমি আমার অফিসের দায়িত্বটা নাও। আসলে আমার তো বয়স হয়েছে, আমি আর এত কিছু সামলাতে পারছি না। তুমি তো আরিয়ানের থেকে বড়, তুমি একটু বেশি ভালো বুঝবে, ওকে সাহায্য করতে পারবে। তোমরা দুজন অফিসের পুরো দায়িত্ব নিলে আমি ঝাড়া হাত পা, তখন আমি বাড়িতে রেস্ট নিতে পারবো। এতে কি তোমার কোনো সমস্যা হবে? না আব্বু, আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আম্মু যে বাসায় একা একা থাকবে। কই তোমার আম্মু একা একা থাকবে? তোমরা দুজন দায়িত্ব নিয়ে নিলে তো আমিও বাসাতেই থাকবো, দুই বুড়ো বুড়ি মিলে বাসায় থাকবো। আরিয়ানের আব্বু খাবার খেতে খেতে বলল। আরিয়ানের আব্বুর কথা শুনে রিমি বলে উঠল, তোমরা দুজনে একা থাকবে মানে? আমি কই যাব তাহলে? তুই কই যাবি মানে? তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, বড় হয়ে গেছিস, আর কতদিন বাড়িতে বসে থাকবি বল? কি বলছো আব্বু? এখনই আমি বিয়ে করব না, আমি তো এখন পড়াশোনা করছি। পড়াশোনা করছিস তো কি হয়েছে, বিয়ের পরও পড়াশোনা করবি। আমারই বন্ধুর ছেলে পড়াশোনা শেষ করে ওর বাবার বিজনেস সামলাচ্ছে, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। তোর কি কোনো আপত্তি আছে, না তোর কোনো পছন্দ আছে? রিমি ওর আব্বুর কথা শুনে মাথা নিচু করে ফেলল লজ্জায়। তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, না আব্বু, আমার কোনো আপত্তি নেই। তোমরা যা ঠিক করবে সেটাই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, তাহলে আমি ওদের সাথে কথা বলে বিয়ের একটা দিন ফিক্সড করে ফেলি, কি বলিস? আব্বু, আমি বলেছিলাম কি, এত বড় করে অনুষ্ঠান না করে, টাকা খরচ বেশি না করে ঘরোয়াভাবে আমাদের বিয়েটা দিয়ে দাও। আর আমার বিয়ের অনুষ্ঠানে তুমি যা খরচ করবে সেই টাকাটা একটা এতিমখানায় দান করে দাও। এটা আমার মনে হয় অনেক ভালো কাজ হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে আমার বন্ধুর সাথে আলোচনা করে ঠিক করে নেব। আশা করি ও অমত করবে না, কারণ ওরা খুবই ভালো পরিবার। তবে ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুম চলে গেল। জান্নাত তার শাশুড়ির সাথে হাতে হাতে সব কাজ করে সবেমাত্র রুমে ঢুকলো। রুমে ঢুকে দরজা লাগাতেই পেছন থেকে আরিয়ান জান্নাতকে জড়িয়ে ধরলো। এটা দেখে জান্নাত বলে উঠল, এই আরিয়ান, বলছি এখন ছাড়ো না, দুষ্টু, ভালো লাগছে না। জান্নাতের মুখে এমন কথা শুনে জান্নাতকে আরিয়ান তার দিকে ফিরিয়ে বলে উঠল, কি হয়েছে? আমার মিষ্টি বউটার ভালো লাগছে না কেন? আমি একটু অসুস্থ, আমাকে জ্বালাতন করো না তো, আমাকে ঘুমাতে দাও। আর তুমি অসুস্থ? কি হয়েছে তোমার? আমাকে তো তুমি কিছু বলনি। কি সমস্যা হয়েছে? কখন থেকে তুমি অসুস্থ? জ্বর এসেছে নাকি তোমার? না, তেমন কিছু হয়নি, এটা সব মেয়েদেরই হয়। এত প্যানিক করো না তো, আমাকে ঘুমাতে দাও, বেশি জ্বালাতন করবে না। মনে রাখবে, 7 দিন তুমি আমাকে আদর করতে পারবে না, শুধু জড়িয়ে ধরে ঘুমাতে পারবে, মনে থাকবে? ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তাই বলে আমি তোমাকে 7 দিন আদর করতে পারবো না? এ বলে আরিয়ান মন খারাপ করে ফেলল। তারপরে আবারও বলে উঠল, আদর করতে পারবো না তো কি হয়েছে? কিস তো করতে পারি, জড়িয়ে ধরে তো ঘুমাতে পারি। আসো বাবু, তোমাকে একটা কিস করি। এ বলে আরিয়ান জান্নাতের কোনো কথা না শুনে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে জান্নাতের ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। প্রায় 10 মিনিট পর জান্নাতকে ছেড়ে দিয়ে বলে উঠল, এখন চলো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো এই 7 দিন, তার থেকে বেশি কিছু করতে পারবো না। আমার এইটুকু হলেই চলবে, আপাতত 7 দিন, আর কিছু লাগবে না। অসভ্য বদমাইশ, নিষেধ করলাম না আমাকে জ্বালাতন না করতে, তাও তুমি আমাকে জ্বালাতন করলে। তুমি ভালো হবে না কখনো, তাই না? আমি তো তেমন কিছুই করলাম না,
আসলে কি বলো তো, তোমাকে দেখলে না আমি রোমান্টিক হয়ে যাই। বেশি কি করব? এটা কি আমার দোষ বলো তো? সব সময় তোমার কথা রেডি করাই থাকে তাই না? এত কথা বাদ দিয়ে চলো এখন ঘুমাবো। আরিয়ান আর জান্নাত ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আরিয়ানের আব্বু বলল রিমির বিয়ে হবে 1 সপ্তাহ পর ঘরোয়াভাবে। এই কথা শুনে সবাই বেশ খুশি হয়ে গেল। কিভাবে দেখতে দেখতে কেটে গেল 6টি দিন। আজকে রিমির বিয়ে, রিমিকে সাজানো হচ্ছে। জান্নাত আর কিছু সময় পরে ছেলের বাড়ি থেকে ছেলের মা বাবা আর পরিবারের কয়েকজন চলে আসবে। ঘরোয়াভাবে অনুষ্ঠানটি হলো, ছোট্ট করে একটু ব্যবস্থা করা হয়েছে। রিমিকে সাজানো শেষে রিমিকে ঘরে বসিয়ে জান্নাত চলে আসলো নিচে ওর শাশুড়ির হাতে টুকটাক কাজ করতে। বেশ কিছুক্ষণ সময় পর ছেলের বাড়ির লোকজন চলে আসলো। দু পরিবারের উপস্থিতিতে রিমির বিয়েটা হয়ে গেল। রিমিকে নিয়ে চলে গেল রিমির শ্বশুর বাড়িতে। বাড়ি ছেড়ে চলে গেছে, মনটা একটু খারাপ হবে। তা বলে কি মন খারাপ করে বসে থাকলে হবে? জান্নাত আর তার শাশুড়ি মিলে খাবার রেডি করে সবার জন্য। তারপরে 4 জন মিলে খাওয়া দাওয়া করে নিল। কালকে আবার রিমির শ্বশুরবাড়িতে যেতে হবে, তাই সবারই সকাল সকাল একটু ঘুমানোর প্রয়োজন। সারাদিন অনেক খাটাখাটুনি গেছে। আরিয়ানের আম্মু খাবার খেতে খেতে বলে উঠল, জান্নাত মামনি, তুমিও তো অফিসের দায়িত্ব নিয়েছো। আরিয়ানও তো অফিসে থাকে সারাদিন। আমরা 2 বুড়ো বুড়ি একা একা থাকি। আমার মেয়েটা ছিল, আমার মেয়েটাও চলে গেল। এখন তো বাসা পুরো ফাঁকা। আমি বলছিলাম কি, তোমরা এবার একটু চিন্তা ভাবনা করো। আমরা তো নাতি নাতনির মুখ দেখবো নাকি? একটা নাতি নাতনি থাকলে আমরা সারাদিন ওকে নিয়ে খেলা করব। আমাদের সময় কেটে যাবে। একা একা ভালো লাগে না? আরিয়ানের আম্মুর মুখে এই কথা শুনে দুজনেই লজ্জা পেয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। এটা দেখে আরিয়ানের আব্বু বলে উঠল, আরে তোরা এত লজ্জা পাচ্ছিস কেন? তোদের আম্মু তো ঠিকই বলেছে, আমরা তো বুড়ো বুড়ি হয়ে গেছি। একা একা আর কত ভালো লাগে বল? আমাদেরও তো সঙ্গী দরকার। ছোট বাচ্চা বাসার মধ্যে থাকলে সারাদিন খেলা করবে, ওদের দেখতে দেখতে আমাদের সময় কেটে যাবে। তারপরে আর কোনো কথা কেউ বলেনি। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। পরের দিন সকালবেলা সবাই চলে গেল রিমির শ্বশুর বাড়ি। ও রিসেপশন শেষ করে সবাই চলে আসলো। এভাবে হাসি আনন্দে দিন কাটতে কাটতে চলে গেল প্রায় 6টি মাস। এখন আরিয়ানের আপু পুরোপুরিভাবে বাসায় থাকে। অফিস সামলাচ্ছে আরিয়ান আর জান্নাত। ওদের দিনকাল বেশ ভালোই কাটছে। আজকে আরিয়ান আর জান্নাত একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। কাজের চাপ একটু কম, তাই তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। দুজনেই বাসায় এসেই আগে ফ্রেশ হয়ে নিল। তারপর 4 জন মিলে খাওয়া দাওয়া করলো রাতের। তারপর সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। আর তারপরে চলে আসলো ঘুমোতে। জান্নাত দরজা লাগিয়ে যে ঘুমোতে যাবে, এমন সময় দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে। জান্নাত কোমরে হাত দিয়ে বলল, এইভাবে কেউ দাঁড়িয়ে থাকে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কেন ভয় পেয়েছো? আমি তো আজকে তোমাকে মন ভরে আদর করব জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। মানে আরিয়ান, আজকে কি তুমি কি করতে চাচ্ছ আমার সাথে? তোমার সাথে কি করব সেটা তো তুমি দেখতেই পাবে। এ বলে আরিয়ান জান্নাতকে কোলে করে নিয়ে খাটের মাঝে চলে গেল। জান্নাতকে খাটে শুয়ে দিয়ে রুমে লাইট অফ করে দিয়ে জান্নাতের কাছে চলে আসলো। আর জান্নাতের কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, জান্নাত, আমি বাবা হতে চাই আজকে। আমি তোমাকে মন ভরে আদর করব যাতে আমি খুব তাড়াতাড়ি বাবা ডাক শুনতে পারি। জান্নাত এই কথা শুনে লজ্জে লাল হয়ে গেল। তারপরে আরিয়ান জান্নাতের ঠোঁট দুটো নিজের দখলে করে নিল আর তার হাত দিয়ে দুটো আপেল টিপতে লাগলো। এভাবে আরিয়ান নিচে নামতে লাগলো আর জান্নাতের সাথে হারিয়ে গেল ভালোবাসার এক অতল সাগরে। পরের দিন সকালবেলা আবার সেই একই নিয়মে তাদের জীবন চলতে লাগলো। অফিস বাড়ি এভাবেই তাদের জীবন চলতে লাগলো। প্রায় 2 সপ্তাহ পর জান্নাত আরিয়ানকে বলে উঠল, মিস্টার জুনিয়র হাজব্যান্ড, এবার মনে হয় আপনার ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আমার কোন ইচ্ছাটা? তুমি ভালো হতে চলেছো আরিয়ান। জান্নাতের মুখে এমন কথা শুনে আরিয়ান তো অবাক হয়ে গেল। তারপরে আরিয়ান জান্নাতকে জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি বলছো আমি বাবা হব? হ্যাঁ,
সত্যি কথা। আরিয়ান তারপরে বাসার সবাইকে খুশি সংবাদটা দিল। জান্নাতের খবর শুনে বাড়ির সবাই অনেক খুশি হলো। জান্নাতের আবহাওয়া জান্নাতের সাথে এসে দেখা করে জান্নাতের বাবা মা জান্নাতের সাথে এসে দেখা করে গেল। আরিয়ান জানতেই এই ঘটনা জানার পর জান্নাতকে অফিসে যেতে দেয় না। জান্নাতকে বাড়িতে বসে কাজ করতে বলেছে। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 8টি মাস। এখন আরিয়ানও অফিসে যায় না, বাসায় বসে সব কাজ করে আর জান্নাতের খেয়াল রাখে কখন কি লাগে না লাগে সব কিছু। জান্নাতের 9 মাস পড়তেই ওর পেন ওঠে। আরিয়ান দ্রুত জান্নাতকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানে জান্নাতের ডেলিভারি টাইম চলে এসেছে। জান্নাতকে ওটিতে নেওয়া হয়। জান্নাতের আপু আম্মু, রিমি ও তার স্বামী সবাই চলে এসেছে। আরিয়ানের সাথে ওর আপু আম্মু এসেছিল। সবাই ওটির বাহিরে অপেক্ষা করছে একটা সুসংবাদের জন্য। প্রায় 30 মিনিট পর একটা নার্স এসে তোয়ালে মরানো একটা শিশুকে নিয়ে আরিয়ানের কোলে দিয়ে বলে উঠল, আপনার ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার ছেলে এবং আপনার বউ দুজনেই সুস্থ আছেন। নার্স এটা বলে চলে যায় ওইখান থেকে। আরিয়ান মনে মনে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই সবকিছুর জন্য। আরিয়ান কোলে থাকা শিশুটিকে একটি চুমু খায়। তারপরে আরিয়ানের আম্মুর কোলে শিশুটিকে দিকে আরিয়ান অপেক্ষা করে কখন জান্নাতকে বেডে দেওয়া হবে। জান্নাতকে বেডে দেওয়ার পরই আরিয়ান জান্নাতের পাশে গিয়ে বসে থাকে। প্রায় 3 ঘন্টা পর জান্নাতের জ্ঞান ফিরে আসে। জান্নাত চোখ খুলতে আস্তে আস্তে বলে উঠল, আমাদের সন্তান কোথায় আরিয়ান? আরিয়ান জান্নাতের হাত ধরে বলে উঠল, জান্নাত, আমাদের ছেলে হয়েছে। আমাদের ছেলে আম্মুর কাছে আছে। আরিয়ান, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে এভাবে সারাটা জীবন ভালোবেসে যেও। আমিও তোমাকে ভালোবাসি। তুমি আর আমাদের সন্তানই তো আমার পৃথিবী। জান্নাত এটা বলতে আরিয়ান জান্নাতের কপালে একটা চুমু খেলো। এভাবেই শুরু হলো তাদের নতুন আরেকটা জীবন। আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।